ও একটা প্রশ্ন বলছে, স্যার এটা যে কোশ্চেন দেওয়া আছে এর একটা নিশ্চয়ই কি আছে, সমীকরণ দেওয়া আছে, এটা বানাবো কি করে স্যার? দেখো, প্রথম বক্তব্য হচ্ছে অঙ্কটা ভালো করে আগে পড়তে হবে। কি লেখা আছে? 24.5 গ্রাম, এর মানে হচ্ছে 24.5 গ্রাম। 0.5 মানে 50 আছে অ্যাকচুয়ালি, তো এটা হচ্ছে 24.5। 24.5 গ্রাম পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করব, মানে গরম করতে বলেছে। যদি গরম করি তাহলে কতটা ওজন হ্রাস পাবে? তাহলে এটাকে যদি গরম করা হয়, এই যে বলছে পটাশিয়াম ক্লোরেট, একে গরম করব, উত্তপ্ত মানে গরম করব, এর ওজনটা কমে যাবে। কতটা ওজন কমবে সেটাই বের করতে বলেছে। বোঝা গেছে? তো এখন কোনো জিনিসকে গরম করলে কেন ওর ওজনটাও কমে যায়? তার নিশ্চয়ই ওখান থেকে কোনো না কোনো একটা অংশ বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে, বলে ওজনটা কি কমে যাবে। এখন তাহলে পটাশিয়াম ক্লোরেটের আগে তোমাকে জানতে হবে সংকেত কি। পটাশিয়াম, বলতো পটাশিয়ামের সংকেত কি? কে। পি মানে হচ্ছে ফসফরাস। পি মানে ফসফরাস। ও ভাবছে পটাশিয়াম তো পি হতে পারে মনে হয় না, পি মানে ফসফরাস। তাহলে স্যার পটাশিয়ামের চিহ্ন কি? কে। কে হচ্ছে পটাশিয়াম, লিখলাম। ক্লোরেট কোত্থেকে এসছে কথাটা? ক্লোরিন থেকে এসছে। সিএল আছে ঠিক, কিন্তু এই সিএল আছে 3টে, এটার নাম ক্লোরেট। তাহলে কে থাকবে মানে পটাশিয়াম, আর সিএল3 হচ্ছে ক্লোরেট, একসঙ্গে নাম পটাশিয়াম ক্লোরেট। ক্লিয়ার না? ক্লিয়ার না? একে আমরা উত্তপ্ত করব। যদি একে উত্তপ্ত করি মানে একে তাপ দেব, এটা হচ্ছে তাপের চিহ্ন। এটা কার চিহ্ন? তাপ। যদি তোমরা কেউ এখানে লেখো তয়াকারে তা আর প, তাপ, তবু ঠিক আছে, ফাইন। তাহলে পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলাম, করে দিলাম। কতটা ওজন হ্রাস পাবে? কেন স্যার ওজন কমবে? কারণ এখান থেকে কিছু একটা জিনিস বেরিয়ে যাবে। আর তোমরা জানো কোনো জিনিসকে গরম করলে ওখান থেকে একটা ধোঁয়া বের হয়, গ্যাস বের হয়। তো এটা ভেঙে কোন গ্যাসটা বের হবে? অক্সিজেন বের হবে। তো অক্সিজেন মানে এই যে, আচ্ছা শোন, আচ্ছা একটা কথা বলেছি, পটাশিয়াম তো হয়েছে কে আছে, সিএল3 আছে, ঠিক আছে। ক্লোরেট যখন থাকবে সিএল এর সঙ্গে আরেকটা পার্ট থাকবে, অক্সিজেনটা যুক্ত হয়ে থাকবে। এটা কি বলতো? ক্লোরাইড হয়ে যাবে। যদি অক্সিজেন থাকতে হয় তবেই ক্লোরাইড হবে, O3 থাকতে হবে। কেন বলতো? নাহলে অক্সিজেন বেরোবে কি করে? পটাশিয়াম ক্লোরাইড হচ্ছে KClO3, তখন শুধু সিএল না, সিএল থাকলে শুধু ওটা ক্লোরাইড হয়ে যাবে। শুধুমাত্র সিএল থাকলে কি বলো? ক্লোরাইড। আর O3 যুক্ত আছে মানে ওটা কি? ক্লোরেট। তো এটা হচ্ছে এখন কি? পটাশিয়াম ক্লোরেট। একে যদি উত্তপ্ত করি কি বের হবে? অক্সিজেন। তাহলে O2 বের হবে। কি বের হবে? O2। যদি O2 বেরিয়ে যায় তাহলে থাকবে পরে শুধুমাত্র কে আর সিএল থাকবে, কে থাকবে আর সিএল থাকবে, মানে পটাশিয়াম ক্লোরাইড থাকবে। ফাইন। তাহলে এই যে মাঝখানে কি প্লাস, ওকে। তাই একে উত্তপ্ত করলাম, এটা এখন থাকলো পরে। আর এটা কি? O2 মানে কি? এটা অক্সিজেন গ্যাস, এটা উপর দিকে তীর চিহ্ন দিলাম, মানে উপরে বাতাসের আকারে বেরিয়ে যাবে। তাহলে এবার কি করতে হবে? এটা হলো আমাদের একটা ইকুয়েশন, একে আমাকে কি করতে হবে? সমতা বিধান করতে হবে। তাহলে যদি লিখে এখানে আমি বিক্রিয়ার সমীকরণ, তোমরা বলবে প্রথমে দেখো অক্সিজেন কটা আছে? 3টে। কেন আমি অক্সিজেনকে ভাবছি? কারণ সবচেয়ে বেশি সংখ্যায় অক্সিজেনই আছে, 3টে। আর ডান দিকে সমান আছে, সমান আগে বানাবো। তাহলে বলো তো, আমরা যখন মানে সংখ্যা যখন লিখি এখানে লিখতে পারি নাকি মানে এর নিচে না উপরে লিখতে পারি? উপরে লিখতে পারি। এখানে কত লিখবো আর এর সঙ্গে সমান বানাবো? এখানে দেবো 2, 2 দেবো। এখানে 3 দেবো, 3 2 কটা হলো? 6টা। এখানে 2 দেবো, 2 3 6টা। বুঝতে পেরেছো? এখানে 2 দিলে 2 2 4 হয়ে যেত, আর 3 দিয়ে এখানে 4 বানানো যেত না। তাহলে এখানে কটা হলো অক্সিজেন? 6টা। আর এখানে কটা অক্সিজেন? 6টা। বলে এখানে কটা হলো? কে? 2টো। কে এখানে একটা আছে, এখানে 2 দাও, তাহলে 2টো কে হয়ে গেল। সিএল 2টো, সিএল 2টো। ফাইন। এবার আমাদের এটা দেখো, রাসায়নিক যে বিক্রিয়াটা হলো এর কিন্তু সমীকরণ পেয়ে গেলাম। তাহলে বলো তো এর যে ওজনটা হবে, এর একটা ওজন আছে নিশ্চয়,
এর একটা ওজন আছে, এর একটা ওজন আছে, এর একার যে ওজনটা, এদের দুজনের মিলে ওজনটা কি হবে? সমান হবে। তো তোমরা বলো আমাকে, এর কত আছে ওজন? সামনে 2 আছে না, 2 নিলাম। কে? পটাশিয়াম। এর কত আছে পারমাণবিক ভর তোমরা বলো? কত বলো বলো? 39। তাহলে কে পেয়ে গেলাম 39 যোগ ক্লোরিন, এর কত আছে পারমাণবিক ভর? 35.5 দিলাম, যোগ অক্সিজেনের কত আছে? 16। 3 আছে, তাহলে 3 গুণ 16। ক্লিয়ার না? ক্লিয়ার না? এতটা গ্রাম এর ভর। যদি হিসাব করি, দেখো 2 গুণ আছে এখানে, দেখো পয়েন্ট, আচ্ছা 39 আছে এখানে, এখানে আছে 35.5 আছে, আর এখানে 16 কত? 48। এখানে গ্রাম লেখা আছে। কারো কোনো বুঝতে সমস্যা হচ্ছে? না। এখানে 2 গুণ আছে, থাক, এটি যোগ করে দাও। এখানে 0.5 আছে, 0.5টা আগে দিয়ে দাও। দেখো 8, এখানে 5, 13, 13 আর এখানে 9, কত বলো? 22। 22-এর 2 হাতটাগুলো 2, ওই 2 আর দিকে 4, কত? 6, 6 আর 3 কত? 9, 9 আর 3 12। এখানে গ্রাম লিখবে তাহলে। তার মানে 2 দিয়ে গুণ করতে বলেছে, 2 5-এ 10-এর 0 হাত থাকলো 1, 2 2 4 আর 1 5, 2 12 24। তাহলে 245 গ্রাম পেয়ে গেলাম তাহলে। কি? 245 গ্রাম পেয়ে গেলাম এর ওজন, ভর। এবার দেখে নেব এর ভরটা কত, এর ভরটা কত। যদি আমি এর ভরটা দেখি, কত হচ্ছে? 2 গুণ আছে এখানে, কে? পটাশিয়াম কত? 39 প্লাস সিএল কত? 35.5। এখানে গ্রাম। 2 গুণ আছে এখানে, দেখো 0.5 তো আছে এখানে, থাক। 5 আর 9, 14-এর 4 হাত থাকলো 1, 3 3 6 আর 1 7। কি তাই তো? এখানে গ্রাম আছে। 2 5-এ 10-এর 0 হাত থাকলো 1, 2 4-এ 8 আর 1 9, 2 7-এ 14। ক্লিয়ার? তাহলে কি পেলাম? 149 গ্রাম পেয়ে গেলাম এই পার্টটা। দেখো তো এটা কত হচ্ছে? 3 গুণ কত আছে? O2, মানে 16 ইন্টু 2 গ্রাম। ক্লিয়ার না? ক্লিয়ার না? 3 2 6, 16 6 96। ক্লিয়ার না? ক্লিয়ার না? দেখো তো ভালো করে, 149 আর 96 যদি যোগ করি, দেখো 6 আর 9 15-এর 5 আর থাকলো 1, 9 আর 1 10 আর 4 14-এর 4 আর থাকলো 1, 1 আর 1 2। তাহলে এই মানটা ইকুয়াল টু এ দুটোর যোগ্য ওজন পেয়ে গেলাম। কিন্তু এটা তো অক্সিজেন, এটা তো গ্যাস, এ কি থাকবে ওখানে আটকে, না বেরিয়ে যাবে উপরে? তো এ যদি বেরিয়ে যায়, তাহলে এতটা ওজন কমে যাচ্ছে। তার মানে 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে পোড়ালে বা উত্তপ্ত করলে 96 গ্রাম ওজন কমে যাচ্ছে। কারণ এ থাকছে ঠিক, এ তো শক্ত জিনিস, আর এ হচ্ছে বাতাস বেরিয়ে যাচ্ছে, এটা ওজন কমছে। তাহলে তাহলে তোমরা কি লিখবে, ভাষাটা বলো, যে 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে ওজন কমে 96 গ্রাম। তাহলে 1-এ কত আর 24.5-এ কত? দেখো ভালো করে, এটা দেখো, এই সংখ্যাটা এটা একই আছে না, খালি পার্থক্য কি, এখানে পয়েন্টটা আছে, এখানে একটার পরে। তো এখানে যে আনসারটা হবে, একটার পরে পয়েন্ট হবে, কত হবে? 9.6 গ্রাম হয়ে গেল। এবার তোমরা একটু ভাষাটা লিখবে নিজেরা বুদ্ধি করে, যে 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে ওজন হ্রাস পায় কত? 96 গ্রাম, তাই তো? অতএব 1 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে ওজন হ্রাস পায় 96/245 গ্রাম। ঐকিক নিয়ম। অতএব বলেছে কত? 24.5 গ্রাম। তাহলে লিখবে 24.5 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে ওজন হ্রাস পাই। তাহলে কি লিখবো? 96/245 গুণ 24.5 গ্রাম। তোমরা জানো যে পয়েন্ট তুললে পরে কি হয়?
এই পয়েন্টটা তুললে নিচে একটা 10 আসবে, তাহলে 245, 200 কেটে গেলো, তাহলে 96/10। দেখো একটা শূন্য আছে, তাহলে একটার উপর 9.6 গ্রাম। এই হচ্ছে আমাদের আনসার। ওকে, এই যে দেখো ম্যাথটা লেখা আছে যে কত গ্রাম CO2 মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড স্বচ্ছ চুন জলের মধ্যে চালনা করলে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হবে। ফাইন, তাহলে আমাকে এখন দেখতে হবে প্রত্যেকটার সংকেত কি। দেখো তাহলে CO2 আছে, CO2 বিক্রিয়া করবে কার সাথে? স্বচ্ছ চুন জলের মধ্যে। এখন জানতে হবে চুন জলের সংকেত কি জানতে হবে। আচ্ছা, এরপরে কি হবে? বিক্রিয়া করে কি উৎপন্ন হবে? 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। তাহলে জানতে হবে যে ক্যালসিয়াম কার্বনেটের চিহ্ন কি। তাহলে প্রথমে কি লিখবো আমরা? যে বিক্রিয়ার সমীকরণ হলো, তাই তো? বিক্রিয়ার সমীকরণ হলো। তাহলে তোমরা প্রথমে লক্ষ্য করো, বিক্রিয়া হচ্ছে দুজনের মধ্যে, একটা হচ্ছে CO2 আর একটা কি বলো? স্বচ্ছ চুন জল। স্বচ্ছ মানে পরিষ্কার, চুন জলটা হবে পরিষ্কার। তো এখন গল্প হচ্ছে CO2, তাহলে কি লিখছে দেখো, CO2 এটা, তাহলে দেখো CO2, এর সঙ্গে বিক্রিয়া মানে প্লাস চিহ্ন। কার বিক্রিয়া? চুন জল, চুন জল থাকবে। তাহলে এই চুন জলের সংকেতের মধ্যে নিশ্চয়ই একটা চিহ্ন থাকবে জলের, কিন্তু জলটা পিওর জল থাকবে না, ওর সঙ্গে মিক্সার অবস্থায় থাকবে, কিন্তু চুন জল বলছে না। তো এটার সংকেত হচ্ছে CaOH2। এটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা এখানে লিখতেই পারতো, কিন্তু ওরা বলছে চুন জল। তাহলে চুন জল মানে যেটা, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মানে তাই সেটা। তাহলে এটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া। কি উৎপন্ন হবে? উৎপন্ন হবে ক্যালসিয়াম কার্বনেট। তো ক্যালসিয়াম কার্বনেট, এই যে দেখো এটা হচ্ছে কি ক্যালসিয়াম, Ca মানে ক্যালসিয়াম, আর কার্বনেট, দেখো কার্বনেট কথা আসছে মানে কি, যেমন ক্লোরেট ছিল ওখানে তো O3 ছিল, এখানে কার্বনেট, তো সি এর সঙ্গে মানে কার্বন মানে কি সি, আর কার্বনেট CO3, তাহলে CO3 এটা কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট। বুঝলে কি বুঝলে না? ক্যালসিয়াম মানে কি Ca, আর কার্বনেট CO3। যেমন ছিল পটাশিয়াম ক্লোরেট, তো পটাশিয়াম মানে কি কে, আর ক্লোরেট তো ClO3, ClO3। তো এরকম ক্যালসিয়াম কার্বনেট তো CaCO3। ফাইন, তাহলে বলো তো কার্বন ডাইঅক্সাইড সি এর সঙ্গে বিক্রিয়া করলো, এটা হলো, তাই একটা জল পাওয়া যাবে না এক্সট্রা। এখানে জলকে আমরা পেয়েছি, দেখো চুন জল, তো এখানে জলের অংশটা কত? H2O কিনা, H2O কিনা, এই পার্টটা এখানে আছে না নেই? তো ওটা এক্সট্রা উৎপন্ন হবে, তাহলে তাহলে এদিকে উৎপন্ন হবে জল H2O। ক্লিয়ার? এবার কি করব আমরা? এটাকে সমতা বিধান করব। যদি সেটা করতে হয় তাহলে দেখো এখানে সবচেয়ে বেশি সংখ্যায় কে আছে? তোমরা বলবে স্যার এখানে অক্সিজেন কটা? দুটো আছে অক্সিজেন, আর এখানে দুটো, কটা হলো বলো? চারটা। ডান দিকে দেখো কটা আছে অক্সিজেন? এখানে এখানে তিনটে, একটা, চারটা মিলে গেছে। আচ্ছা, এখানে কটা আছে হাইড্রোজেন? দুটো, এখানে দুটো মিলে গেছে। ক্যালসিয়াম একটা, ক্যালসিয়াম একটা, সি এখানে একটা, এখানেও সি একটা, তাহলে মেলানোই আছে, সমতা বিধান করানোই আছে। তো ফাইন, আরো সুবিধা হলো। তাহলে এবার যেটা বক্তব্য লেখা আছে কত গ্রাম CO2, তাহলে এটা আমাকে দেখতে হবে কত পরিমাণের। 50 গ্রাম ক্যালসিয়াম, ওই ক্যালসিয়াম এই যে এখানে যে ক্যালসিয়াম, এই যে আছে ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম আছে, তাহলে এর সঙ্গে এর হিসাবটা আমাকে দেখতে হবে। তো তোমরা বলো যে CO2 এর আণবিক ভরটা বের করতে হবে। তাহলে সি কত বলো? 12, তো 12 দিলাম, তাহলে প্লাস ও হচ্ছে 16, তো 2 গুণ 16 গ্রাম। দেখো কত, 12 যোগ 16 দুয়ে 32 গ্রাম, 32 আর 12 যোগ করে 44। ক্লিয়ার না? ক্লিয়ার না? তার মানে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড, তাই তো, এই স্বচ্ছ চুন জলের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করছে ক্যালসিয়াম কার্বনেট। তো আগে বলো এখানে যদি ক্যালসিয়াম শুধুমাত্র বলি, এখানে কতটা যে ক্যালসিয়াম?
ক্যালসিয়ামের সঙ্গে ই কত বলো, পারমাণবিক ভর কত বলো? ক্যালসিয়াম হচ্ছে 40, তাই তো? ক্যালসিয়াম হচ্ছে 40। তাহলে দেখো, তাহলে শোনো মন দিয়ে, তাহলে দেখো ভালো করে, এখানে 44 গ্রাম CO2 দিচ্ছি, তো কতটা পাচ্ছি ক্যালসিয়াম বলো তো? 40 গ্রাম পাচ্ছে, পাচ্ছে। তার আমাকে বলেছে যে কত গ্রাম আমি CO2 দেব যে আমি এটা পাবো 50 পাবো। তাহলে দেখো তোমরা কি বলবে যে অতএব লিখবে 40 গ্রাম ক্যালসিয়াম পেতে, 40 গ্রাম ক্যালসিয়াম পেতে CO2 দরকার কতটা বলো তো? 44 গ্রাম। কত? 44 গ্রাম। অতএব 1 গ্রাম ক্যালসিয়াম পেতে CO2 দরকার কত? 44/40 গ্রাম। অতএব বলেছে কত গ্রাম CO2? হ্যাঁ, কত গ্রাম CO2 দরকার 50 গ্রাম ক্যালসিয়াম পেতে। তা লিখবো 50 গ্রাম ক্যালসিয়াম পেতে CO2 দরকার। তাহলে 44/40 ইন্টু 50। ক্লিয়ার না? ক্লিয়ার না? দেখো 4 দিয়ে কেটে দাও, যদি 4 দিয়ে কাটো, দেখো এখানে আগে 0 0 কেটে দাও, 4 11 কত? 44। কত হলো? 11×5 = 55 গ্রাম। তাহলে সঠিক হচ্ছে আমাদের 55 গ্রাম। এখানে একটা জিনিস ছোট্ট ভুলে গেছে, শোনো এই ম্যাথটা ছোট্ট ভুল কি বলতো, এখানে শুধু ক্যালসিয়াম তো বলিনি, ক্যালসিয়াম কার্বনেট কোথাও তৈরি করতে হবে না, আমি তো ক্যালসিয়াম দিয়ে করে দিলাম, শুধু এটুকু পার্টটা বের করলাম না। ঠিক আছে, তো শোনো এখানে ঠিক আছে, এখানে যেহেতু লিখেছি ক্যালসিয়াম লিখেছি, ঠিক আছে, যদি বলতো ক্যালসিয়াম, হ্যাঁ, তাহলে 55 ঠিক আছে, কিন্তু হ্যাঁ, কিন্তু যেহেতু অঙ্কটা এখানে ক্যালসিয়াম কি বলেছে বলো? কার্বনেট বলেছে, তো এখানে লিখতে হবে ক্যালসিয়াম কার্বনেট কথাটা লিখতে হবে, আর এখানে ক্যালসিয়াম কার্বনেটের তোমাকে মানটা বের করতে হবে। কথা বুঝলি কি? ঠিক আছে, লিখে নাও কোনো ব্যাপার নয়। এই ম্যাথটা যদি এখানে ক্যালসিয়াম কার্বনেট না বলে শুধু ক্যালসিয়াম বলতো, তাহলে ম্যাথ ঠিক আছে আমার। ঠিক, লিখে লিখে নাও। কথাটা বুঝলি কি বললাম? কার্বনেট ছিল, ওটা লক্ষ্য করিনি ওটা। ঠিক আছে, কোনো সমস্যা নেই, এটা ম্যাথ আলাদা একটা হয়ে গেল, প্র্যাকটিস হয়ে গেছে, ফাইন। দেখো আমাদের এখানে ক্যালসিয়াম দিয়ে ম্যাথটা ঠিক আছে, মানে আমি লক্ষ্য করি এখানে ছিল কথাটা কার্বনেট, তো ক্যালসিয়ামটা ঠিক আছে, ক্যালসিয়াম বের করে নিয়েছি। যদি এখানে ম্যাথটা কার্বনেট দিয়ে বের করি, এবার দেখো যদি এখানে কার্বনেট দিয়ে বের করি, তাহলে কি করতে হবে? এই ক্যালসিয়াম কার্বনেটের তোমাকে মান বের করতে হবে, তাহলে পুরোটা তাহলে নিশ্চয়ই, তো বলো কত হবে? ক্যালসিয়াম কত? 40 প্লাস সি কত? 12, আর ও হচ্ছে 16×3, তাই তো? কত হচ্ছে এটা হিসাব করে? 100। দেখো 40 যোগ 12 যোগ 16 3 48, তাই তো? দেখো এখানে যোগ করে কত হচ্ছে? 100। তার মানে এটুকু বুঝতে পারছি যে 100 গ্রাম, এই 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট কথা লিখতে হবে এখানে, ক্যালসিয়াম কার্বনেট পেতে CO2 দরকার কত? 44 গ্রাম। তাহলে 1 গ্রাম পেতে এখানে কত হবে বলো? নিচে কত হয়ে যাবে এখানে? 100। তাহলে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট পেতে CO2 দরকার, এখানে ভ্যালুগুলো একটু পাল্টে যাবে, এখানে হবে তাহলে 44/100 ইন্টু 50 গ্রাম। তো এখানে সিম্পলি তোমরা কাটবে, 50 2 100, 2 22 44, আনসার 22 গ্রাম। তো যখন ক্যালসিয়াম কার্বনেট তখন এটা আনসার 22 গ্রাম, ঠিক আছে, ক্যালসিয়াম বললে ঠিক ছিল। বলছে 21 গ্রাম লোহিত তপ্ত আয়রনের ওপর দিয়ে স্টিম চালনা করলে কত মোল হাইড্রোজেন পাওয়া যাবে? এখানে কিন্তু পরিমাণ বলছে না, কত মোল বলছে, অঙ্কটা মোল দিয়ে করবো তাহলে ঠিক আছে, তবু কিন্তু আমাদের পারমাণবিক ভরটা কিন্তু লাগবে, ঠিক আছে। তারপর লেখা আছে 21 গ্রাম লোহিত তপ্ত আয়রন, আয়রন মানে কি? লোহা, প্রত্যেকে জানি, ঠিক আছে, এর মানে কি? লোহা। আর লোহিত তপ্ত কথার মানে হচ্ছে, তপ্ত মানে উত্তপ্ত, গরম আছে লোহাটা, কিন্তু লোহাটা কেমন? লোহিত মানে কি বলতো? এত বেশি গরম আছে, লাল হয়ে গেছে। কেমন হচ্ছে লোহাটা বলো? লাল হয়ে গেছে। ওটা হচ্ছে লোহিত তপ্ত আয়রন, ঠিক আছে। আচ্ছা, লোহিত কথার মানে তো লাল হয়ে গেছে, তাহলে লোহিত তপ্ত আয়রনের উপর মানে ওই লোহার উপর কি করব?
স্টিম চালনা করব। স্টিম মানে কি? স্টিম মানে জলীয় বাষ্প, মানে জল। তার মানে জলীয় বাষ্প মানে কি? এই যে ভাপটা, বাষ্পটা, তার নাম কি? জল। তাহলে সেই জল, তার মানে জলের সঙ্গে বিক্রিয়া হবে কার? সেই লোহাটার। তাহলে বলছি কত মোল হাইড্রোজেন পাওয়া যাবে। তোমরা ইমাজিন করো, একটা প্রচন্ড একদম লাল রঙের একটা লোহা আছে, এখন জল ফেলছো, বিক্রিয়া হবে না? সেই বিক্রিয়ায় যে গ্যাসটা উৎপন্ন হবে, কোন গ্যাস? হাইড্রোজেন গ্যাস। তো কত মোল হাইড্রোজেন পাওয়া যাবে, এটা হচ্ছে প্রশ্ন। বুঝতে পেরেছো? তাহলে প্রথমে কি লিখবো আমরা? বিক্রিয়ার সমীকরণ। বিক্রিয়ার সমীকরণ যদি এটা আমরা বানাই, এটা কোন অন্য কিছু? হ্যাঁ, ঠিক আছে। বিক্রিয়ার সমীকরণ, তাহলে বলো তো, লোহিত তপ্ত আয়রন, তোমরা বলো আয়রনের চিহ্ন কি? এফ ই। তাই যে এফ ই, এটা হচ্ছে লোহার চিহ্ন। তাই এর সঙ্গে বিক্রিয়া হবে, কার বিক্রিয়া হবে? স্টিম। স্টিম মানে জলীয় বাষ্প, মানে জল, মানে কি? H2O। কি উৎপন্ন হবে? যেটা উৎপন্ন হবে এই এফ ই, এইচ আর ও, এদেরকে নিয়েই তৈরি হবে কোন একটা যৌগ। আর কি হবে? হাইড্রোজেন। তাহলে আগে হাইড্রোজেনটা লিখে নিয়ে আগে, তাহলে এটা কিন্তু হাইড্রোজেন পাবো এখানে, লিখে দিলাম। আর তাহলে দেখো, যদি হাইড্রোজেন বাদ হয়ে যায়, এখানে একা বসে আছে সিঙ্গেল, তাহলে থাকলো পরে কি এখানে? তাহলে কার সঙ্গে যুক্ত হবে? এফ এর সঙ্গে। এই এফ ই আর ও তৈরি হবে, কিন্তু এরা একটা কম্বিনেশন থাকবে Fe3O4 আকারে। এটা একটু মনে রাখতে হবে। কিসের জন্য? এটা যখন রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন করছে, তখন এই যৌগটা তৈরি হবে, এদের বিক্রিয়ায় তোমাকে এটা একটু জেনে রাখতে হবে। Fe3O4, এটা তোমাদের ক্লাস 8-এ ছিল, ঠিক আছে? যাই হোক, এটা একটু খেয়াল রাখবা, Fe3O4। ওকে, এবার বক্তব্য হচ্ছে যে এই বিক্রিয়া যে আছে, এটার আমরা দেখব সমতা বিধান আছে নাকি করতে হবে। তো দেখা যাক তাহলে, এখানে কটা আছে Fe, আর এখানে ডান দিকে সমান নেই। এখানে কটা আছে অক্সিজেন? এখানে কটা আছে? একটা। তার মানে নিশ্চয়ই বুঝতে পারছো, এখানে আমার Fe 3টা, এখানে Fe 1টা, এখানে 3 দরকার একটা, তাহলে 3Fe পেয়ে গেলাম। এখানে অক্সিজেন 4টা, এখানে একটা, একটা 4 দরকার। তাহলে দেখো কত হলো হাইড্রোজেন? 4 2 8টা। এখানে দুটো আছে, এখানে 4 লাগবে, 4 2 8টা পেয়ে গেলাম। এটা আমাদের হয়ে গেল সমতা বিধান হয়ে গেল। এবারে দেখো, 21 গ্রাম লোহিত তত্ত্ব আয়রন আছে না? তাহলে এটার ভর আমাকে দেখতে হবে। তাহলে কত? 3 গুণ Fe, মানে লোহার কত আছে বলো পারমাণবিক ভর? কত? 55.5 আছে। ঠিক আছে, 55.5, 56 ধরলে সমস্যা নয়। ঠিক আছে, 55.5 কে যে পয়েন্টে সামান্য ব্যাপার আসছে, এটা 56 ধরলে সমস্যা আশা করি খুব একটা হবে না। তো 56 নিলাম তাহলে। আচ্ছা, ফাইন। আরেকটা কথা বলো, কি বলেছে? কত মোল কি পাওয়া যাবে? হাইড্রোজেন। তো বলো তো, এই যে এখানে হাইড্রোজেন আছে, এটা হাইড্রোজেন না? কত মোল আছে? তাহলে দেখো 4 মোল। ক্লিয়ার না? 4 মোল হাইড্রোজেন। তাহলে আমরা এবার কি লিখবো ল্যাঙ্গুয়েজটা? আগে বলি এটা কত হচ্ছে, হিসাব করে বলো তো। 3 6 18, 8 হাত থাকলো 1, 3 5 15 আর 1 16, 168 গ্রাম। তাহলে 168 গ্রাম লোহাকে, আয়রনকে যদি আমি স্টিম দিয়ে চালাই, তাহলে সেক্ষেত্রে আমি কত মোল পাচ্ছি হাইড্রোজেন? 4 মোল। তাহলে যদি আমি 21 গ্রাম লোহা দিয়ে বিক্রিয়া করি, তাহলে বেশি না কম পাবো? মোল কম পাবো। কম পাবো কিনা বলো? তাহলে লিখবে যে 168 গ্রাম আয়রনের ওপর স্টিম চালনা করলে হলো 4 মোল হাইড্রোজেন পাওয়া যায়। অতএব 1 গ্রাম আয়রনের উপর স্টিম চালনা করলে 4 বাই কত বলো? 168 মোল হাইড্রোজেন পাওয়া যায়।
কিন্তু বইয়ে বলেছে 21 গ্রাম। অতএব 21 গ্রাম আয়রনের উপর স্টিম চালনা করলে 4/168 ইন্টু 21 মোল H2 পাওয়া যায়। তাই তো? একটু হিসাবটা করে নাও এখানে তাহলে। দেখো 21 যদি কাটো, দেখো 21 8 বার যাবে। কর বলো, 8 বার। 4 একে 4, 4 2 8, 1/2 মোল। 1/2 মানে কত? হাফ। এর মানে 0.5 মোল। 1/2 মানে 0.5 মোল হাইড্রোজেন পাওয়া যাবে। দেখো প্রথমে দেখো ম্যাথটা আগে পড়ো, কি লেখা আছে। 17 গ্রাম H2S গ্যাস, এর মানে হচ্ছে হাইড্রোজেন সালফাইড গ্যাস। তোমরা কি জানো যে এই গ্যাসের কেমন গন্ধ হয়? খুব বাজে গন্ধ, পচা ডিমের মতো। হ্যাঁ, খুব বাজে গন্ধ, পচা ডিমের মতো। তোমরা দেখবে, অনেকে দেখবে যে, তোমরা দেখবে চাঁদির অনেক সময় গহনা পরো না, পরো কি পরো না? তো চাঁদির যে গহনা গুলো দেখবে মাঝে মধ্যে কালো হয়ে যায়, হয় না? অনেকদিন ইউজ করে দেখবে কালো হয়ে যাবে। কেন জানো? এই এর জন্য। কোন গ্যাস বলো? H2S, মানে হাইড্রোজেন সালফাইড। এই গ্যাসটার জন্যই কিন্তু মেইনলি আমাদের যে গহনাগুলো পরি চাঁদের, সেগুলো কালো হয়ে যায়। সেটা কোথায় উৎপন্ন? গাড়ির ধোঁয়া। দেখো তো বলছি, দেখো মন দিয়ে বোঝো, এই যে ম্যাথটা আছে দেখো কি লেখা আছে, ভালো করে পড়ো। তো বলছে 17 গ্রাম H2S গ্যাস ক্লোরিন দ্রবণে চালনা করলে, তাহলে এই H2S গ্যাসের সঙ্গে বিক্রিয়া হবে কার? ক্লোরিন দ্রবণ। তাই তো? এখন তোমাকে দেখতে হবে যে H2S গ্যাসের সঙ্গে আচ্ছা আগে লিখে নিই এখানে আগে বিক্রিয়ার সমীকরণ। তাই তো, বিক্রিয়ার সমীকরণ। তাহলে H2S এর সঙ্গে বিক্রিয়া হবে কার? বলো, ক্লোরিন দ্রবণ। তাই তো, এতে ক্লোরিন Cl2, ক্লোরিন তো, এর সঙ্গে এর বিক্রিয়া হবে, কি উৎপন্ন বলো? সালফার। তাহলে সালফারের সংকেত কি বলো? এস। এটা উৎপন্ন হবে সালফার। যদি এস যদি উৎপন্ন হয়, তাহলে থাকছে পড়ে কি এখানে H2, এখানে Cl2, মানে HCl উৎপন্ন হবে এর সঙ্গে HCl। বুঝছো কি বুঝছো না? তাহলে দেখো এটা হচ্ছে H2S গ্যাস, মানে হাইড্রোজেন সালফাইড, খুব বাজে গন্ধ। এর সঙ্গে বিক্রিয়া হচ্ছে কার? ক্লোরিন দ্রবণ। এ দুটোর বিক্রিয়ায় উৎপন্ন হলো কি? সালফার। সালফারটা বেরিয়ে গেল, তো থাকছে পড়ে কি এখানে H2, এখানে Cl2, HCl। এবার কি করব আমরা? সমতা বিধান করব। যদি করতেই হয় তাহলে বলো, এখানে কটা আছে ক্লোরিন? দুটো। এখানে কটা আছে ক্লোরিন? একটা। সমান নাই আশা করি। এখানে H দুটো, H একটা, সামনে এখানে 2 দিয়ে দাও। H দুটো হয়ে গেল, মিলে গেছে। ক্লোরিন দুটো মিলে গেছে। এখানে সালফার কটা আছে? একটা, একটা। দেখো তো সব মিলে গেছে না? হয়ে গেছে। তাহলে বিক্রিয়ার সমীকরণকে আমরা সমাধান করে নিলাম। এবারে আমরা একটু দেখে নেব যে ভাষাটা কার সঙ্গে কার বলেছে। দেখো লেখা আছে 17 গ্রাম H2S গ্যাস। তাহলে এটার ওজন বের করতে হবে আমাকে, তাহলে একটা। আরটা কি বলো? কত গ্রাম সালফার? তার একটা সালফার ওজন বের করতে হবে। তাই তো? তোমরা আমাকে বলো একটুখানি যে H এর কত পারমাণবিক ভর? 1। তাহলে এখানে 2 আছে, তাহলে 2 গুণ 1 যোগ সালফার কত বলো? সালফার হচ্ছে 32। এটা হচ্ছে কত গ্রামে পারমাণবিক ভর? দেখো 2 একে 2 প্লাস 32, তো কত পেলাম? 34 গ্রাম। আর সালফার কত? 32। তাই তো? তাহলে দেখো ভালো করে, 34 গ্রাম ক্লোরিনে, 34 গ্রাম হাইড্রোজেন গ্যাসকে ক্লোরিনে যদি বিক্রিয়া করা হয়, তাহলে 32 গ্রাম সালফার পাচ্ছে। তাহলে যদি 100 গ্রাম বানাই, এটা এটা অর্ধেক করে দিচ্ছে না? এটাও অর্ধেক। কত হবে তাহলে? 16 গ্রাম। মুখে মুখে হয়ে যাচ্ছে। একটু জাস্ট ভাষাটা তোমরা লিখে নেবে যে 34 গ্রাম H2S গ্যাস ক্লোরিন দ্রবণে চালনা করলে সালফার, এখানে লেখো
32 গ্রাম সালফার পাওয়া যায়। কত গ্রাম বলো? 32 গ্রাম সালফার পাওয়া যায়। অতএব 1 গ্রাম H2S গ্যাস ক্লোরিন দ্রবণে চালনা করলে 32/34 গ্রাম সালফার পাওয়া যায়। কিন্তু বইয়ে লেখা আছে 17 গ্রাম। তাহলে অতএব 17 গ্রাম হাইড্রোজেন সালফাইড গ্যাস ক্লোরিন দ্রবণে চালনা করলে 32/34 গুণ 17 গ্রাম সালফার পাওয়া যায়। ওকে, দেখো 17 2 34 2 16 32 16 গ্রাম সালফার পাওয়া যায়। ক্লিয়ার না? দেখো বলছি, শোনো, খুব ভালো করে বুঝবে। বলছে 2.5 মোল মানে 2.5 মোল। তো 2.5 মোল হাইড্রোজেন প্রস্তুত করার জন্য কত গ্রাম অশুদ্ধ জিঙ্ক প্রয়োজন হবে? তার মানে এতটুকু বোঝা যাচ্ছে যে ও যে বিক্রিয়াটা ঘটাবে কার সঙ্গে? হাইড্রোজেন অশুদ্ধ জিঙ্ক থেকেও বানাবে। অশুদ্ধ জিঙ্ক থেকেও বানাবে। কি বানাবে বলো? হাইড্রোজেন বানাবে। ঠিক আছে, কিন্তু কার সঙ্গে বিক্রিয়া ওটা কিন্তু বলছে না। একটা কোনো না কোনো একটা আছে যৌগ যার সঙ্গে বিক্রিয়া করবে। তো তার সঙ্গে অশুদ্ধ জিঙ্কের বিক্রিয়া করবে, আর বিক্রিয়ার ফলে কি পাবে? ও পাবে কি বলো? হাইড্রোজেন বানাবে। ক্লিয়ার? এখন তোমাদের জানতে হবে যে স্যার এই জিঙ্কের সঙ্গে কার বিক্রিয়া করলে হাইড্রোজেন পাই। ঠিক আছে, তো তোমরা ক্লাস 9-এ এটা জানো বা ক্লাস 8-9-এ ছিল যে জিঙ্কের সাথে যদি সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটানো যায় তবে কিন্তু আমরা হাইড্রোজেন পাবো। ঠিক আছে, এটা তোমাদের আগে থেকে জানতে হবে। তো জানি এটা মনে করো। তাহলে এখন বক্তব্য হচ্ছে যে জিঙ্কের সঙ্গে বিক্রিয়া ঘটাচ্ছি সেই জিঙ্কটা কিন্তু শুদ্ধ জিঙ্ক নয়, বিশুদ্ধ জিঙ্ক নয়। কেমন? অশুদ্ধ জিঙ্ক। মানে ধরে নাও এটা জিঙ্ক মনে করো, তো এখানে জিঙ্ক যে আছে জিঙ্কটা পরিপূর্ণ শুধু জিঙ্ক নয়, মানে কিছু ভেজালও আছে ওর মধ্যে। তো স্যার কতটা ভেজাল? তো 100%-এর মধ্যে 20% হচ্ছে ভেজাল, 80% জিঙ্ক। ক্লিয়ার? তা আমি নিচ্ছি 100 গ্রাম, কিন্তু 100 গ্রামের মধ্যে পুরোপুরি 100 গ্রাম জিঙ্ক নেই। এর মধ্যে আছে 80 গ্রাম জিঙ্ক আর 20 গ্রাম অন্য কিছু খাদ বা ভেজাল মেশানো আছে, যিনি শোনাতে থাকে। কথা বুঝলি কি বুঝলে না? তো সেক্ষেত্রে আমাকে বলেছে যদি 2.5 মোল হাইড্রোজেন বানাতে চাই, তো এই যে অশুদ্ধ জিঙ্কটা আছে, মানে 100 গ্রামের জিঙ্কে যেখানে 20 গ্রাম খাদ আর 80 গ্রাম জিঙ্ক, এইরকম জিঙ্ক কতটা লাগবে, এটা হচ্ছে প্রশ্ন। তো তোমাকে আগে জানতে হবে যে বিক্রিয়াটা ঘটাবো কার সঙ্গে? বললাম সালফিউরিক অ্যাসিডের সঙ্গে। কেন? সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া ঘটাবে তবেই কিন্তু তুমি পাবে হাইড্রোজেন গ্যাস। ক্লিয়ার? তাহলে বলো, এখন তোমাকে জানতে হবে জিঙ্কের চিহ্ন কি? Zn। তাহলে দেখো Zn এর সাথে আমি বিক্রিয়া ঘটাবো কার? বললাম সালফিউরিক অ্যাসিডের। ওর চিহ্ন কি? H2SSO4। তাহলে জিঙ্কের সাথে H2SO4 এর বিক্রিয়া ঘটালাম, কি পেলাম বলো? এখান থেকে পেয়ে গেলাম, দেখো কি বলো? হাইড্রোজেন পাবো। এখান থেকে পেয়ে গেলাম হাইড্রোজেন। দেখো যদি H2 বেরিয়ে যায় তো থাকলো পরে কি? ZnSO4 থাকলো, এখানে ZnSO4। ক্লিয়ার? একটু দেখে নেব যে বিক্রিয়ার সমতা আছে না নেই। এখানে অক্সিজেন 4টা, ঠিক আছে, H দুটো ঠিক আছে, Zn একটা, S একটা, Zn একটা, S একটা, ঠিকই আছে। এখানে লিখবে কথাটা বিক্রিয়ার সমীকরণ। বিক্রিয়ার সমীকরণ। ওকে, এবার একটু আমরা দেখে নেব যে হাইড্রোজেন বানাচ্ছি আমরা। কি বানাচ্ছি বলো? হাইড্রোজেন। এই যে এটা হচ্ছে হাইড্রোজেন। আচ্ছা, আর কি বানাচ্ছি বলো? মানে কি থেকে পাচ্ছি? জিঙ্ক থেকে। এই হচ্ছে জিঙ্ক। ওকে, এখন দেখতে হবে যে জিঙ্কের কত পারমাণবিক ভর, কত বলো? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 65.5। এইটা হচ্ছে জিঙ্কের ভর। ওকে,
আর এই যে আছে হাইড্রোজেন, এর ভর কত? 1 আর ইন্টু 2 আছে, তো 2 গুণ 1 গ্রাম, এর মানে 2 গ্রাম। এত ক্লিয়ার আশা করি। ওকে, কিন্তু দেখো ভালো করে, এখানে বলো তো কতটা আছে হাইড্রোজেন? এখানে হাইড্রোজেন আছে 2 গ্রাম। কত মোল? 1 মোল। সামনে এখানে কিছু নেই, মানে 1 আছে, তাহলে এর মানে 1 মোল হাইড্রোজেন, তাই তো? তো বলো তো 1 মোল যদি হাইড্রোজেন পেতে চাও, এর মানে 2 গ্রাম হাইড্রোজেন একই জিনিস। তো বলো 1 মোল যদি হাইড্রোজেন পেতে চাও, 1 মোল H2 পেতে জিঙ্ক কতটা লাগছে বলো? জিঙ্ক দরকার হচ্ছে কত? 65.5 গ্রাম। ঠিক, দেখো 1 মোল যদি দরকার হয় তো লাগছে কত? 65.5। যদি বলি আমি কত লাগবে? 2.5 মোল। যদি 2.5 মোল দরকার হয়, 2.5 মোল H2 পেতে জিঙ্ক কতটা লাগবে? গুণ হয়ে যাবে, তাহলে 65.5 কে গুণ করব 2.5 দিয়ে, বাই কেন গুণ হবে তো? 1 মোল H2 তো 65.5, যদি 2.5 হয় তো 2.5 বেশি হবে তাহলে নিশ্চয়ই, তাই তো? তো গুণ হবে নিশ্চয় আশা করি তাহলে। ঠিক আছে, তাই এতটা গ্রাম কিন্তু আমার দরকার জিঙ্ক। ফাইন, এটা গুণ করলেও করতে পারো, না করলেও চলবে। তো গুণটা যদি করে নাও, এখানে দেখো 25, এটাকে 25 মনে করো এখন। তো 25 5 কত? 125। 125-এর 5 হাত থাকলো কত? 12, হাত থাকলো 12। আবার দেখো 25 পাচ্ছে 125 আর 12 37, কত বলো? 137। তো 137-এর 7 হাত থাকলো কত বলো? 13, হাত থাকলো 13। 25 6 কত বলো? 150। 25 6 150 আর 13 কত হচ্ছে বলো? 163, নাকি? ক্লিয়ার না? তার মানে এখানে পয়েন্টের পর একটা ডিজিট, এখানে একটা, দুটো, তাহলে পয়েন্টটা এখানে হবে নিশ্চয়ই তাহলে। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে 163.75 গ্রাম কিন্তু আমার দরকার কি? জিঙ্ক। ঠিক, তো বলো তো এই জিঙ্কটা পেতে হলে, যেটা আমি জিঙ্কটা ব্যবহার করব অশুদ্ধ জিঙ্ক, সেটা বেশি না কম লাগবে? বেশি লাগবে, কারণ অশুদ্ধ জিঙ্ক যদি আমি 100 কেজি নিই, তো ওর মধ্যে মাত্র 80 কেজি আছে জিঙ্ক, আসল জিঙ্ক। আর আমার এতটা জিঙ্ক দরকার, তা যেটা অশুদ্ধ নেবো একটু বেশি নিতে হবে। যে জিঙ্কটা নেবো অশুদ্ধটা, ওটা বেশি নেবো, তবেই তো এটা পাবো বাদ দিয়ে, ঠিক কিনা? তার মানে এখন আমাকে দেখতে হবে যে কত গ্রাম জিঙ্ক থেকে আমি এই জিঙ্কটা পেতে পারি, তাই তো? তো বলো তো, যদি আমি, শোনো মন দিয়ে, যে অশুদ্ধ জিঙ্কটা আমি ব্যবহার করব, তো ওই অশুদ্ধ জিঙ্কে 80 গ্রাম থাকবে ভালো জিঙ্ক, আর 20 গ্রাম থাকবে কি খারাপ। তাহলে বলো 80 গ্রাম জিঙ্ক পেতে, 80 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক, বিশুদ্ধ জিঙ্ক পাই কত বলো? 100 গ্রাম অশুদ্ধ জিঙ্ক থেকে, না? এই কথাটা বোঝা গেল? 80 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক পাচ্ছি আমরা 100 গ্রাম অশুদ্ধ জিঙ্ক থেকে। তো অতএব 1 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক পাই 100/80 এত গ্রাম অশুদ্ধ জিঙ্ক থেকে। অতএব কত আছে বলো? 163.75 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক পাই, তাহলে 100/80 ইন্টু 163.75 গ্রাম অশুদ্ধ জিঙ্ক থেকে। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার আশা করি। এবার এটা একটু হিসাবটা তোমাকে করতে হবে কষ্ট করে, তাই তো? দেখো, যদি এই পয়েন্টটাকে তুলে দিই, তোমরা বলবে স্যার নিচে 1 হবে আর দুটো শূন্য হবে। এই 100 100 কেটে দিলাম, 100 100 কেটে দিলাম। আচ্ছা, দেখো কত আছে? 163.75 আছে না? একে আমরা 80 দিয়ে ভাগ করব। তোমরা 80 দিয়ে ভাগ না করে আমরা 8 দিয়ে ভাগ করব, আর একটা শূন্য জন্য একটা পয়েন্ট বাদিকে সরিয়ে নেব, তাই তো? ঠিক আছে, তাহলে ভাগ যদি আমি করি একটু কষ্ট করে, আমরা কত আছে বলো? 8 দিয়ে ভাগ করব কাকে বলো আমরা? 163.75 কে ভাগ করবো 8 দিয়ে। দেখো 8 দিয়ে কত বলো? 16 নামবে কত? এখানে শূন্য নামবে, এখানে 3 নামলো। 8 শূন্যে শূন্য এখানে হবে, আবার কত নামে বলো? 3 নামলো এখানে, এখানে 7, 37 হলো তাহলে। 8 4 কত বলো? 32, কত নামবে বলো? 5।
এখানে কত নামবে বলো? 5 নামবে, তাই তো? কত নামবে বলো? 5 নামবে। তো কত বলো? 8 দিয়ে করলে কত হবে? এখানে কিছু ভুল হচ্ছে কিছু নাকি? ঠিকই আছে, সমস্যা নাই। হ্যাঁ, 8 দিয়ে ভাগ করো। তো 8 ছয় কত বলো? 48। 8 ছয় 48। তা 2 আর 5 কত? 7 নামবে এখানে তাহলে। পয়েন্ট এখানে আমরা পয়েন্ট নিয়ে একটা তাহলে, তাহলে 0 70 হবে তাহলে, তাই তো নাকি? 8 এ 8 64 নামবে কত বলো? 6। 60 হলো। 8 7 56। কত নামবে বলে এখান থেকে? সরি, 56 হবে, মানে কি 6 হবে এখানে। নামলো 4 40। 8 5 40। যেটা পেলাম দেখো, কত পেলাম? 2046.875। কিন্তু যেহেতু 8টা শূন্য ছিল না, পয়েন্টটা আরেক ঘর বাদিকে সরিয়ে দাও। তো 204.6875। তো অতগুলো পয়েন্ট লাগবে না, এই পয়েন্টটা সরে আসবে তখন এইখানে। কত বললো? 204. এই যেহেতু এটা আমার দেখো, এটা 6 আছে, এটা কত? 8 আছে। এটা 5-এর বেশি না কম আছে? 5-এর বেশি আছে 8টা। তো এটা 1 বেড়ে যাবে, 0.7 গ্রাম। আর যদি তোমরা বলো স্যার ওখানে আমি লিখবো 6, দুটো ডিজিট লিখবো, তবু লিখতে পারো। যদি বলো স্যার 6 লিখবো, এটাকে 8 না লিখে এটা 7 আছে না, এই 7টা যেহেতু 5-এর বেশি না কম এটা, তাই এটাকে 1 বাড়িয়ে দাও, 9 করে দাও তাহলে। তাহলে 204.69, সেটাও চলবে। একই ব্যাপার, মানে আমি নিলাম একটা ডিজিট, ওরা নিচ্ছে দুটো ডিজিট, কোনো ব্যাপার না, দুটোই ঠিক আছে। ম্যাথটা বুঝতে পেরেছো?